পরন্ত বিকেল, রৌদ্রোজ্জ্বল নীল, শুভ্র আকাশ, হালকা মেঘের আনাগোনা, হয়তোবা বৃষ্টির পূর্বাভাস। বর্ষণের ভয় নেই পাখিদের মনে। স্বাধীন চেতা পাখিরা নিরে না ফিরে দিব্যি ডানা মেলে আকাশে উড়ে চলেছে নির্ভয়ে। রাস্তার মাঝে নানা যানবাহনের চলাচল। কিছুক্ষণ বাদে বাদে হর্ন বাজিয়ে চলছেন যানবাহনের চালকেরা। একটা হুডি তোলা রিকশার এক প্রান্তে বসে আছি আমি, অপর প্রান্তেই শরৎ ভাই। তার মুখের ভঙ্গিমাই বলে দিচ্ছে সে কতটা বিরক্তি বোধ করছে এই মুহূর্তে। রিকশাটি গন্তব্যস্থলে পৌঁছতেই রিকশা চাকার চলাচলের গতি কমে এলো। রিকশা চালক ঘেমে একাকার। গলায় ঝুলে থাকা লাল রঙের গামছাটা দিয়ে অনবরত গায়ের ঘাম মুছে চলেছেন তিনি। রিকশা থেকে নামলেন শরৎ ভাই। জিন্সের পকেটে হাত দিয়ে কালো রঙের একটা মানি ব্যাগ বের করলেন। সেখান থেকে 100 টাকার একটা চকচকে নোট বের করে সেটা রিকশাওয়ালার দিকে এগিয়ে দিলেন। টাকাটা নেতিয়ে যাওয়া পকেটে ঢুকিয়ে লোকটা ফের পকেটে হাতাতে লাগলেন খুচরা টাকা বের করার উদ্দেশ্যে। শরৎ ভাইয়ের হাত নাড়লেন। লোকটা বেশ বুঝতে পেরেছেন শরৎ ভাই ওনাকে পুরো টাকাটাই রেখে দিতে বলেছেন। লোকটার চেহারায় অবাক অবাক ভাব। মনে মনে হয়তোবা সে বেজায় খুশি। শরৎ ভাই লোকটাকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরে রাখেন মামা, 50 থেকে 60 টাকাই তো, সন্ধ্যার পরে কিছু খাবেন? লোকটার চোখে মুখে আনন্দের ধারা বয়ে গেল। লোকটা হালকা হেসে দ্বিমত পোষণ করে বলে উঠল, কিন্তু বাজান। শরৎ ভাই ওনার কথার মাঝপথে বাধা দিয়ে শান্ত দৃষ্টিতে ওনার দিকে তাকালেন। ঠান্ডা গলায় বলে উঠলেন, কোনো কিন্তু না, আমার যেতে হবে, আজ আসি মামা। লোকটা হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রিকশার ওপর বসে বসে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিলাম আমি। তাৎক্ষণিকভাবে শরৎ ভাই আমার দিকে তাকালেন। ভ্রুকুটি করে ধমক দিয়ে বলে উঠলেন, রিকশায় বসে বসে কি শপিং করবি তুই? আমি ওনার কথা শুনে হালকা বিরক্ত হলাম। অন্য পাশে ফিরে রিকশা থেকে লাফ দিয়ে নেমে গেলাম আমি। তবে পা যে মচকে গেছে তা ভালো করেই বুঝতে পেরেছি আমি। শরৎ ভাই বিষয়টা লক্ষ্য করে হালকা ধমকের সুরে বলে উঠলেন, পাগুলো ভেঙে ল্যাংড়া হয়ে বসে থাক, দিন দিন বড় হচ্ছে আর বুদ্ধিশুদ্ধির লোপ পাচ্ছে। রিকশাওয়ালা মামাটা শরৎ ভাইকে বলে উঠলেন, আহ বাজান, রাগ করো কে? মাইয়া মানুষ এই বয়সে একটু এমন পোলাপানগো লাগান কাইজ কম করবই। এইডা হ্যাগো সৌন্দর্য, রাগ করো না, রাগ করো না বলে রিকশাওয়ালা মামাটা রিকশা নিয়ে চলে যেতে লাগলেন। পা মুচড়ে গিয়েছে তাই আস্তে আস্তে হাঁটছি আমি। তবে ভুলেও শরৎ ভাইয়ের দিকে ফিরে তাকাচ্ছি না। খানিকটা চাপ অভিমানের জোরেই শরৎ ভাই আমার পেছনে পেছনে দৌড়ে এলেন। আমার দিকে তাকিয়ে খানিকটা হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, এভাবে একা একা চলে এলি কেন? আমার জন্য অপেক্ষা করতে পারতি। আমি কিছু বললাম না, না বলেই হাঁটতে লাগলাম। আশেপাশে নানান দোকানদারেরা চিৎকার করে ডাকছে। তাদের কথা কানে না নিয়ে নিজের মতো হাঁটতে লাগলাম। তুই কি মর্নিং ওয়াকে এসেছিস না শপিং করতে? দেখ সৃজা, মা আমাকে জোর করেছে বলেই আমি এসেছি। দ্রুত কর, আমার অনেক কাজ বাকি। শরৎ ভাইয়ের কথা শুনে বিরক্তি নিয়ে ওনার দিকে ফিরে তাকালাম আমি। বললাম, সবসময় এভাবে ধমকান কেন? আচ্ছা চল, এবার বাড়ি ফিরতে হবে, আমার দ্রুত কাজ আছে অনেক। আমি বিরক্তি নিয়ে ওনার দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার লাইফে কি কাজ আছে আমার? দ্রুত চল, এসব ছাড়া কি আর কিছু নেই নাকি? শরৎ ভাই যেন আমার কথা শুনেও শুনলেন না। 2 হাত পকেটে পুরো দিব্যি শীষ বাজিয়ে হেঁটে চলেছেন তিনি, আর আমি দাসীর মতো তার পিছু পিছু ঘুরছি। নিহাত মামুনি আমাকে জোর করেছে, তাই না হলে এমন একটা মানুষের সাথে ঘোরাফেরা করা, শপিং করা আর রোবটটাকে সাথে নিয়ে ঘোরা একই। শপিং টপিং শেষ করে আসতে আসতেই মাগরিবের আজান পড়ে গেল। ইফতারের সময় রিকশা থেকে শুরু করে ভাড়া গাড়ি সব কিছু চলাচলে বন্ধ। শপিং মল থেকে একটু দূরেই একটা ফুচকার স্টল দেখতে পেলাম আমি। সারাদিন রোজা রেখে আর নিজেকে সামলাতে পারলাম না। আমার পাশে দাঁড়ানো ছিল শরৎ ভাই। আমি ওনাকে ফিসফিস করে বলে উঠলাম, শরৎ ভাই। শরৎ ভাই ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইফতারের সময় হয়েছে। পুরোটা দিন কত দৌড়াদৌড়ি করলেন, রোজা তো ভাঙতে হবে নাকি? সামনে ফুচকার স্টল বসেছে, চলেন দুজনে মিলে রোজাটা ভেঙে আসি। আমার এমন মিষ্টি কথা শুনে হু হু করে হেসে দিলেন শরৎ ভাই। বলে উঠলেন, ফুচকা খাবি বললেই পারতি। আমি এতটাও কিপটে নই যে তোকে 60 টাকা প্লেটের ফুচকা খাওয়াবো না। আমি আবেগ আপ্লুত হয়ে ওনার পিঠে হালকা করে চাপড় মেরে বলে উঠলাম, এই না হলে আমার শরৎ ভাই, চলেন চলেন। শরৎ ভাই মনে মনে হাসলেন, যা তার চেহারাতেই ফুটে উঠেছে। মামা, ঝাল করে 2টা ফুচকা দিয়েন তো। কথাগুলো বলে চেয়ারে বসে পড়লাম আমি। আমার সামনাসামনি শরৎ ভাই। তিনি বললেন, 2 প্লেট কেন? ও মা, আপনি খাবেন না? না, আমি ওসব ঝাল টকফক খাই না। ওনার কথা শুনে আমি মামাকে বলে উঠলাম, মামা একটাতে মিষ্টি টক দিয়েন তো। শরৎ ভাই কিছু বললেন না। পকেট থেকে ফোন বের করে ফোন টিপতে লাগলেন। ল নাফা,
কথাটা বলে ফুচকাওয়ালা মামা 2 প্লেট ফুচকা আমাদের জন্য বরাদ্দকৃত টেবিলের উপর রেখে চলে গেলেন। আমি ফুচকা খেতে লাগলাম, এক মুহূর্ত দেরি করলাম না। কিন্তু শরৎ ভাই তো শরৎ ভাই, ফোন টিপছেন তো টিপছেনই, কোনো রকমের হেলদোল নেই তার। আমার মাথায় হুট করে একটা দুষ্ট বুদ্ধি চেপে গেল। আমার ফুচকার প্লেট থেকে একটা ফুচকা নিয়ে আচমকাই শরৎ ভাইয়ের মুখে ঢুকিয়ে দিলাম আমি। হুট করে এমন কাণ্ডের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। আমার দিকে তাকালেন শরৎ ভাই, তার চাহনিই বলে দিচ্ছে তার অসীম রাগের কথা। তবে কেন যেন ভয় হলো না আমার, ভীষণ হাসি পেল, হুট করে শব্দ করে হেসে দিলাম আমি। কিন্তু আমার হাসি আর স্থায়ী রইল না। শরৎ ভাইয়ের দিকে ফিরে দেখতেই হালকা ভয় পেলাম আমি। ওনার চোখ মুখ লাল হয়ে গিয়েছে ঝালে। আমি উপায় না পেয়ে ওনার সামনে থাকা দোকান থেকে ঠান্ডা পানি এনে ওনাকে দিলাম। টপ টপ করে 1 বোতল পানি আমার চোখের সামনে শেষ করে ফেললেন উনি। তারপর রাগী গলায় বলে উঠলেন, এরপর থেকে আমার সাথে এমন ধরনের মজা করতে আসার আগে 10 বার ভাবি সৃজা। তোর সাথে ভালো করে কথা বলছি মানে এই নয় যে এই ধরাবাঁধা সম্পর্কটাকে আমি মেনে নিয়েছি। আমি জাস্ট তোর সাথে নর্মাল হতে চেয়েছি, ব্যাস। তুই বেশি বেশি করলে আগের ফর্মে ফিরতে বাধ্য হব আমি। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নে, আমার সাথে প্রেমিক বা স্বামী টাইপ বিহেভ করতে আসবি না একদম। এই সম্পর্কটা সম্পূর্ণ নামে, কিন্তু এই সম্পর্কের কোনো প্রাণ নেই বলে স্থান ত্যাগ করলেন উনি। আমিও ওনার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। লোকটা অদ্ভুত অদ্ভুত, তার দেয়া কষ্টগুলো অদ্ভুত, তার হাসি অদ্ভুত সে নিজেই। আর এই অদ্ভুতময় লোকটাকে বড্ড বেশি ভালোবেসেছি আমি। ভালোবাসার অদ্ভুত সেই দহনে পড়ে মরছি প্রতিনিয়তই। তবে কি কোনোদিনও লোকটা আমায় বুঝবে না? উত্তাপ ছড়িয়ে আছে চারপাশে, খা খা রোদ্দুর। রাস্তা দিয়ে হেঁটে চলেছে এক যুবক, বাড়ি ফেরার তাড়াতাড়, ঘরমাক্ত সর্বাঙ্গ, কপাল বেয়ে বেয়ে পড়ছে ঘাম। আশেপাশে নানান যানবাহনের হর্নের শব্দ শোনা যাচ্ছে, যা খুবই বিরক্তিকর। বিরক্তিতে ভ্রুজোড়া কুঁচকে নিল সে। বয়স 25 থেকে 27-এর মাঝামাঝি, রক্ত গরম। যখন তখন মাথায় রাগ চেপে বসে। আশপাশটায় তাকালো একবার, যানজটে ভরপুর রাস্তাঘাট। মন চায় এই দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে তার। কিন্তু মাতৃভূমির প্রতি অন্যরকম এক ভালোবাসায় মায়াজাল আটকে রাখে তাকে। পরিবারের একমাত্র ছেলে সে। বাবারও বয়স হয়েছে মোটামুটি। এখন ঘরে বেকার বসে থাকা মানে অন্য ধ্বংস করাই মনে হয় শরতের। ভালো একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজারের পদে রয়েছে সে। বেতন মোটামুটি ভালোই। বাবা ছেলে রোজগারে সংসার চলছে কোনো রকম, টানাপোড়া ছাড়াই। লয়ার বা ব্যারিস্টারি পড়াটা ইচ্ছে শরতের, তাই পড়ছে সে। তবে বাবার টাকায় ফুটানি করতে একদমই ইচ্ছুক নয় শরৎ। তার কাছে এসব কাপুরুষতা ছাড়া কিছুই মনে হয় না। আজ বাড়িতে দ্রুত ফেরার তাড়া রয়েছে তার। বাবা মা ফুপির বাড়ি গিয়েছেন, ফিরবেন 2 দিন পর। গুরুজন তারা কী সব ব্যক্তিগত পরামর্শ করার আছে তাদের, তা শুধুমাত্র তাদেরই জানা। বাবার গাড়ি থাকা সত্ত্বেও তার নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে ইচ্ছুক নয় শরৎ। তার মতে যেদিন সে নিজের টাকায় গাড়ি কিনতে পারবে সেই দিনই তার গাড়ি দিয়ে সে ব্যক্তিগত কাজকর্ম করবেন। বাড়ি ফিরতে হবে দ্রুত। সৃজার সকল দায়িত্বভার এখন শরতের হাতে। সম্পূর্ণ একা বাড়িতে রয়েছে মেয়েটা। ফিরবার সময় কি যেন মনে করে একটা চকলেট ফ্লেভারের একটা বাটি আইসক্রিম নিয়ে নিল শরৎ। সৃজার সাথে কাল এমন ব্যবহার করাটা মোটেও ঠিক হয়নি তার। এই ভেবে মনে মনে অনুতপ্ত বোধ করল সে। আইসক্রিম দিয়ে যদি তার রাগ ভাঙে। লিফটের বাটনে চাপ দিয়ে একা একা দাঁড়িয়ে রইল লিফটের ভিতরে, হাতে অফিস ব্যাগ আর আইসক্রিম। 8 তলায় পৌঁছাতে লিফটের দরজা আপনা আপনি খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো শরৎ। সদর দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপল সে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কেউ এসে দরজা মেলল না। প্রায় 3 বার চাপার পরও যখন কেউ দরজা খুলল না, শরৎ তার পার্সোনাল চাবিটা দিয়ে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করলো। বাড়ির পরিবেশ একদম শীতল। চারিপাশে কারো সাড়া শব্দ নেই। শরৎ তার ঘরের দিকে এগিয়ে গেল। কয়েক কদম এগিয়ে যেতেই তার কর্ণকুহরে প্রবেশ করলো কারো গঙ্গানির আওয়াজ। মেয়েলি কণ্ঠ। বাড়িতে সৃজা ছাড়া তো আর কেউ নেই। মনে অজানা ভয়ে হানা দিল শরতের। দ্রুত পায়ে হন্তদন্ত হয়ে নিজের ঘরে প্রবেশ করলো সে। একটু এগিয়ে গিয়ে দেখতে পেল সৃজাকে। বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে মেয়েটা। মাথার এক পাশে বালিশ, গায়ে হালকা করে ওপর কাঁথা জড়ানো। বাঁ হাতটা পেটের এক কোণে চেপে ধরে চোখ দুটো বুজে আছে সে। অতিরিক্ত মাত্রা ব্যথা হয় হালকা কাছে, তবে চোখের কোণে কোনো পানি নেই। চুলগুলো ছেড়ে দেওয়া, এলোমেলোভাবে ছড়িয়ে আছে। শরতের বুঝতে বাকি রইল না সৃজা কাছে কেন, বা কী ঘটেছে। শরৎ ব্যাগ আর আইসক্রিমের বাটিটা একটা টেবিলের এক কোণে রেখে এগিয়ে গেল সৃজার দিকে। বিছানার উপর গিয়ে বসলো সে। সৃজার দিকে তাকিয়ে হালকা নরম সুরে বলে উঠল, বেশি ব্যথা করছে? আচমকা শরৎ ভাইয়ের উপস্থিতি টের পেয়ে চমকে উঠলাম আমি। কখন এলেন লোকটা? দ্বিধা দ্বন্দ্ব নিয়ে লজ্জায় মাথা নাড়ালাম আমি।
আমার কথা শুনে ঘর থেকে টুপ করে বেরিয়ে গেলেন উনি। যাওয়ার আগে বলে গেলেন, চুপচাপ এখানে বসে থাকবি, লুটবি না। একদম, আমি আসছি। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনে একটাই প্রশ্ন জেগে উঠল, কোথায় গেলেন উনি? সদর দরজাটা পেছন থেকে লক করে বাড়ি থেকে বাইরে চলে এলো শরৎ ভাই। কাছেরই একটা ফার্মেসি থেকে কিছু নাপা ট্যাবলেট সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি কিনে নিল সে। বাড়ির দরজা খুলে এগিয়ে গিয়ে দেখলো সৃজা চোখ জোড়া বন্ধ করে চুপ করে শুয়ে আছে ও। সৃজার পাশে গিয়ে দাঁড়ালো শরৎ, একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল, নে, এটা তোরা, আর দ্রুত আয়। আমি মায়ের ঘরে আছি, কাজ শেষ হলে ডাকবি আমাকে। শরৎ ভাইয়ের কথা শুনে বালিশ থেকে মাথা উঁচিয়ে তার দিকে তাকালাম আমি। ওনার হাতে থাকা ব্যাগটা টেনে নিলাম। উনি দেরি করলেন না, দ্রুত পায়ে চলে গেলেন। আমি দরজা আটকে দ্রুত পায়ে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হবার প্রয়োজন। ফ্রেশ হয়ে এসে ঘরের বিছানার চাদর সহ বিভিন্ন আসবাবপত্র পাল্টে ঘরদোর গুছিয়ে নিলাম। পাশের টেবিলে থাকা নাপা ট্যাবলেটটা দেখে মুচকি হাসলাম আমি। ট্যাবলেটের পাতা থেকে একটা বড়ি নিয়ে পানি সমেত পান করলাম সেটাকে। দরজা খুলে দিলাম। দরজা খোলার শব্দ শুনে ঘরের দিকে এগিয়ে এলেন শরৎ ভাই। হাতে কিছু খাবার জিজ্ঞেস করতেই বললেন, অনলাইন থেকে অর্ডার করিয়েছি, খালি পেটে থাকলে শরীর খারাপ করবে তোর। আমি ওনার দিকে একবার তাকালাম, এরপর বিছানার উপর গিয়ে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন। খাবার নাড়তে নাড়তে বন্ধুর ন্যায় বলে উঠলেন, চুপচাপ খাবি তুই, কথা কম বলবি, আমি যা যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবি। আমি ভালো মেয়ের মতো মাথা নাড়ালাম। উনি এক লোকমা খাবার এগিয়ে দিলেন আমার দিকে। ভদ্র মানুষের মতো সাদরে গ্রহণ করলাম আমি। না হলে কখন রেগে যাবে কে জানে। উনি আবারও খাবার নাড়তে নাড়তে বলে উঠলেন, দেখ সৃজা, তুই এখন ছোট নস, যথেষ্ট বড় হয়েছিস তুই, তাই না? আমি খাবার খেতে খেতে বলে উঠলাম, খাওয়ার চোটে আমি কথা বলতে পারছি না। তা দেখে হাসলেন উনি। ওনার সে সুন্দর হাসি যা বরাবরই আমায় মুগ্ধ করে। উনি বললেন, তাহলে হুটহাট এমন বোকামো করার মানে কি? আমি বুঝলাম না। অবুঝের মতো তার দিকে তাকালাম। তারপর অসহায় কণ্ঠে বলে উঠলাম, কি বোকামি শরৎ ভাই? উনি ঠান্ডা স্বরে হালকা হেসে বললেন, কাল বিকেলে তুই যে এত ঝাল ফুচকা হুট করে আমার মুখে পুড়িয়ে দিলি, তার আগে একবার জিজ্ঞেস করেছিলি আমি ঝাল খাই কিনা বা সহ্য করতে পারি কিনা? কেন যেন নিজের বোকামোর জন্য কান্না পেল আমার। নিজেকে সামলাতে পারলাম না। চোখে ভিজে এলো। কাঁদো কাঁদো গলায় বলে উঠলাম, আমি বোকা শরৎ ভাই, আমি সরি, আর হবে না, প্রমিস। আমায় কাঁদতে দেখে ভরকে গেলেন শরৎ ভাই। তিনি হয়তোবা জানেন এই সময়টাতে মেয়েদের মুড সুইং বেশি হয়, তা কারণে অকারণে। উনি আমায় সামলানোর জন্য বলে উঠতেন, হুদাই এমন বোকামি করলি তুই কাল? তুই তো জানিস তোর শরৎ ভাই কত রাগী, জানিস না? অনেক রাগী আপনি। উনি ওনার বাঁ হাতের বড় আঙ্গুল দিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলে উঠলেন, এমন বোকামি করবি আর? আমি বাচ্চাদের মতো মাথা নাড়ালাম, ঠোঁট ফুলিয়ে বললাম, না, আর হবে না, প্রমিস। প্রমিস দিয়ে ভুলে যাস তুই, ছোটোবেলার স্বভাব তোর এটা। আমি নাক ফুলিয়ে বললাম, যাও, পাক্কা প্রমিস। উনি হাত ধুলেন, মুখ মুছে দিয়ে বলে উঠলেন, পাক্কা তো? পাক্কা। তাহলে ভদ্র মেয়ের মতো শুয়ে পড়। রাতে একসাথে হরর মুভি দেখবো আর পিৎজা খাবো, কেমন? আমি বললাম, আচ্ছা। সৃজাকে রেখে এসে ঘর থেকে বেরিয়ে এলো শরৎ। মায়ের ঘরের বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে। আকাশের দিকে তাকালো একবার। সেখানে হুট করে ভেসে উঠল তনুর মুখশ্রী। প্রিয়তমার মুখশ্রী চোখের সামনে ভেসে উঠতে আখিদয় বদ্ধ করে নিল সে। মন তাকে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, বিশ্বাসঘাতক সে। সে কণ্ঠস্বর শরৎ ছাড়া আর কেউ শুনল না। চোখের কোণে জল ভেসে ওঠার আগেই তা মুছে ফেলল সে। সে জানে ছেলেদের কাঁদতে নেই, ভালোবাসার প্রতি রাগ অভিমান দেখাতে নেই। সব ব্যথা শুধু নীরবে সয়ে যেতে হয়। সবাইকে ভালো রাখতে হয়, নিজের ভালো থাকাকে ভুলে। সৃজা ঘুমিয়ে আছে। শরৎ তার মায়ের ঘরে বসে আছে। কিছু ভাবছে, হয়তো বা কী ভাবছে তা সে ছাড়া আর কেউ জানে না। মনের কথা তো মনের মালিকই জানে। শরতের মায়ের ঘরে সৃজার ফোনটা ছিল। হুট করে বেজে উঠতেই শরৎ ফোন তুলল। ফোনের স্ক্রিনে ভাষা নামটা দেখার প্রয়োজন বোধ করল না সে। ফোনটা কানে নিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই মুহূর্তেই কর্ণপথে প্রবেশ করলো অতি পরিচিতা এক মেয়েলি কণ্ঠ। কত রাত, কত দিন, কত ধরনের কথা বলতো সে কণ্ঠের মালকিন শরৎকে। চেনা কণ্ঠস্বর শুনতে পেয়ে অনেকটা অবাক হলো শরৎ। মেয়েলি কণ্ঠের মালকিন মুঠোফোনের অপর প্রান্ত থেকে চিকন সরে বলল, কেমন আছিস সৃজা? মনে পড়ে না বুঝি অন্যদিকে? কে উত্তর দিবে শরৎ? প্রিয় বালিকার প্রশ্নের প্রেক্ষিতে শরৎ দীর্ঘশ্বাস ফেলল। গম্ভীর হয়ে উঠল তার সাধারণ মুখশ্রী। শুষ্ক পুষ্পের ন্যায় মিলিয়ে গেল তার চোখের উজ্জ্বলতা। হিমশীতল কণ্ঠে সে বলে উঠল, ভালো নেই আমি, সৃজার খবর জানি না। আর আমার অনু তো আমার নয়, অন্য কারো হয়তো বা। তা না হলে সাজানো গোছানো কল্পনায় আঁকা সংসার পূর্ণতা পাবার আগেই সে তার প্রিয় পুরুষটিকে একাকিত্বের অতল গভীরে তলিয়ে যেতে দিত না। কেঁপে উঠল অনু। ফোনের অপর প্রান্তে যে শরৎ আছে,
নিজেকে অবিশ্বাস করল তবু। তবে যা নিজ কানে শ্রবণ করেছে তা কি করে ভুল হয়? কখনো হয় না। একটি দুটি শব্দ নয়, অনেকটা বেদনাযুক্ত বাক্য শুনেছে সে। সে বাক্যে প্রকাশ পাচ্ছে কোনো এক প্রেমিক পুরুষের একাকিত্বের বহিঃপ্রকাশ। প্রকাশ পাচ্ছে নিজ ভালোবাসার কাছে ঠকে গিয়ে সে নির্মম যন্ত্রণা জর্জরিত হয়ে যাওয়ার পর হিমশীতল আর্তনাদ। যে আর্তনাদ খুবই শান্ত, যে আর্তনাদে নেই চিৎকার, নেই কারো ধিক্কার, না আছে কোনো হিংস্রতা, শুধু আছে কারো প্রতি একরাশ অভিমান, কিছু প্রতিশ্রুতি মিথ্যে প্রমাণিত হওয়ার কষ্ট। অনু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শেষে শরৎ তুমি? শরৎ খানিকটা হাসল ম্লানভাবে, বলল, তোমার কণ্ঠে আর আগের মতো মাধুর্যতা নেই অনু। শুধু কি আমার জন্য নেই? অনু ভরকে গেল। শরতের কণ্ঠে রাশি রাশি অভিমান। কি বলবে অনু? সে যে অনুর স্ত্রী। আচ্ছা, শরৎ কি আদৌ জানে অনু বিবাহিত? অনু বলল, অতীতকে মনে রেখে কি লাভ শরৎ? সব কিছু নতুন করে শুরু করা যায় না? শরৎ বলল, অতীতে সব কিছুই তো শুরু তুমি করেছিলে অনু। সর্বপ্রথম ভালোবাসি বলেছিলে তুমি, আমি না। রাজি না হওয়ার পরপর রাত ভর কেঁদেছিলে তুমি। কত শত চেষ্টা তোমার শুধু আমাকে পাবার জন্য ছিল। ওসব কি তবে আবেগ ছিল? সে বয়সের আবেগে পড়ে আজ বিবেকের কাছে মাথা নত করে নিলে তুমি। আর পড়ে রইল আমার ঠুনকো কিছু অনুভূতি, যারা সর্বদাই মূল্যহীন। কারো অনুভূতি মূল্যহীন হয় না শরৎ। যে মূল্য দিতে জানে তার কাছে নিজের অনুভূতিগুলো সঁপে দিতে হয়। আমি কে মূল্য দিতে জানতাম না অনু? আচমকে এমন প্রশ্নের উত্তরে কি বলবে ভেবে পেল না শরৎ। বলল, জানতে শরৎ, কিন্তু। অনুকে কিছু বলতে না দিয়ে শরৎ বলে উঠল, কিন্তু আমার ভালোবাসায় কমতি ছিল। অনু কিছু বলতে যাবে, তখন মিহাদের ডাক। অনু, কোথায় থাকো সারাটা দিন তুমি? আমার মানিব্যাগ খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম একটু দেখো তো। ফোনের অপর পাশ থেকে অন্য পুরুষের এমন কথা শুনতে পেয়ে মনের মাঝে সন্দেহের দানা বিঁধে গেল শরতের। অনু কি বলবে বুঝে উঠতে পারল না। ধীর কণ্ঠে মিহাদকে বলল, আরে ড্রয়িং টেবিলের উপরেই তো আছে, খুঁজে দেখো, পেয়ে যাবে। মিহাদ মুচকি হাসল, কথা না বাড়িয়ে চলে গেল নিজের কাজে। অনু ফোন কানে নিতেই শরৎ প্রশ্ন করল, কে ছিল? অনু বলল, আমার হাজব্যান্ড মিহাদ। তোমার বেস্ট ফ্রেন্ডের নামও তো মেবি মিহাদ ছিল। অনু অস্বস্তি নিয়ে বলল, ওই মিহাদ আমার হাজব্যান্ড। বিয়েও করেছো দেখছি। অনু কথা কাটাতে বলে উঠল, সৃজা মেয়েটা খারাপ না আমার বোন। ও, আমি জানি ও তোমায় খুব বেশি ভালোবাসে। হয়তোবা আমি বাঁচতে পারিনি জোর করে। বিয়েটা হলে 4টে জীবনে নষ্ট হয়ে যেত শরৎ। তাই আমার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি। আমি জানি অতীত ভোলাটা অতটাও সহজ না যতটা আমরা মনে করি, কিন্তু সবটা নতুন করে শুরু করা উচিত। পুরনো মরিচিকার পেছনে আর কতদিন পড়ে থাকবে বলো? আমি তো সৃজাকে ভালোবাসি না অনু। ওকে হয়তোবা কখনো স্ত্রী রূপে গ্রহণও করতে পারবো না। এমনটা করার খুব বেশি প্রয়োজন ছিল না। সব কিছু তো জোর দিয়ে হয় না। জোর দিয়ে করার চেষ্টা করলে হয়তোবা সৃজাকে ঠকানো হবে। আমি জানি ঠকে যাওয়ার কষ্ট কত। তাই অন্য কাউকে এই কষ্টে জড়াতে চাই না। সে যাই হোক, ভালো থেকো, তোমার স্বামী আর সংসার নিয়ে। ভালোবাসার মানুষকে পেয়েছো, সৌভাগ্য তোমার, আগলে রেখো। বলে আর দেরি করলো না শরৎ। টুপ করে ফোনের লাইনটা কেটে দিল। সে চায় সকলে ভালো থাকুক, দিন শেষে সে মানুষগুলোই ভালো থাকে যারা ঠকিয়ে যায়, আর গুমড়ে মরে তারা যারা ঠকে যায়। যেখানে পুরো পৃথিবী মিথ্যের দখলে, সেখানে মানুষের অনুভূতি তো ঠুনকো ব্যাপার। সময় প্রবাহমান, কারো জন্য অপেক্ষা করে না। সময়ের বেগে কেটে গিয়েছে আরও একটা সপ্তাহ। শরৎ ভাইয়ের মা, মানে আমার মামুনি আর মামু বাড়ি ফিরেছেন সপ্তাহখানিক হলো। একা ফিরেছেন বলে ভুল হবে। সঙ্গে নিয়ে এসেছে 4 বছর বয়সের ছোট্ট রূপকে। আদর করে সবাই গুড্ডু বলে ডাকে তাকে। শরৎ ভাই হালকা ব্যস্ত, বরাবরের মতে, খুব বেশি কাজ তার। আমি এখন বসে আছি গুড্ডুর সাথে। গুড্ডুর মাথায় একটা সবুজ রঙের ওড়না বাঁধা, পেটটা ঢোলের মতো ফুলে রয়েছে, গায়ে সাদা রঙের হাতা কাটা একটা পাতলা গেঞ্জি। ফ্লোরে দুপা ছড়িয়ে বসে আছে সে। তার সামনে রয়েছে নানান রকমের ফল, মাল্টা, আনারস, কমলা ইত্যাদি, বেশি না 2-1টা করে। আজ সে পাক্কা ব্যবসায়ী হয়ে গিয়েছে আর আমি তার কাস্টমার। গুড্ডু আমার দিকে তাকিয়ে বলে উঠল, নেপেন নেপেন মলতা, 5 টাকা কলা, 7 টাকা কেজি। নেপেন নেপেন। কমলা কত রে ভাই? সে হাত উঁচিয়ে হাতের আঙ্গুল গনে গনে বলল, 1, 2, 4, 9, 10, 10 টাকা কমলা নেপেন নেপেন। আমাকে 1 কেজি মালটা দিয়েন তো সাহেব। বলেই আমার পাশে বসে পড়লেন শরৎ ভাই। গুড্ডু সব ফল তার দিকে টেনে হেঁচড়ে নিয়ে গেল, বলল, না, গুতু চলাতকে তেপে না। শরৎ ভাই ব্রকুচকে গুড্ডুর দিকে তাকালেন, বললেন, কেন শরৎকে দেবে না কেন? গুড্ডু বলল, চলাত পয়সা, তাই তেপে না। একটু থেমে বলল, চলাত আমার জন্য চিপ আনেনি, চুচ আনেনি, তাই গুতু দেব না। শরৎ ভাই গুড্ডুর পাশে গিয়ে বসলেন, বললেন, আরে আমি টাকা দেব তো।
গুড্ডু মুখ ফিরিয়ে নিয়ে বলল, না দেবে না, চলাতকে গুত্তু, টাকা চাই, জুস চিপো চাই। শরৎ ভাই গুড্ডুকে কোলে নিয়ে নিলেন, কাতুকুতু দিতে দিতে বললেন, ওরে সুবিধাবাদী, তোকে তো দিতেই হবে। গুড্ডু হাত পা নাড়িয়ে জোরে জোরে খিলখিলিয়ে হাসতে লাগলো আর বলল, না গুতু চলাতকে দেবে না। কথায় আছে, সময়ের নদীস্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় বহমান, নিজের গতিতে এগিয়ে যায় সে, ফিরে তাকায় না। কেটে গিয়েছে অনেকগুলো দিন। খোলা আকাশের নিচে বসে আছি আমি। পাকা বাঁশের তৈরি মাচা, সামনে বয়ে চলেছে তিতাস নদীর কিছুটা অংশ। আকাশের বুকে আমের এক ফালির মতো করে চিকন চাঁদ উঠেছে। আশেপাশে শত শত তারা, শীতল হাওয়া বয়ে চলেছে চারিপাশে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমার গায়ে একটা কালো রঙের চাদর পেঁচানো, যদিও গ্রীষ্মকাল, কিন্তু গ্রামের দিকটায় রাতের সময় বেশ ঠান্ডাই পড়ে। আমার দু হাতে ভরপুর মেহেদি। হুট করে মামুনি আর মামুকে, তাদের দুই সম্পর্কের কিছু আত্মীয়রা চেপে ধরেছেন এ বাড়িটা গ্রামে করার জন্য। মামু হার্টের রোগী, তার উপর আবার প্রেশার যখন তখন লো হয়ে যায়। মামুনির অবস্থা যে বেশ ভালো তাও বলা যায় না। জমি জমা নিয়ে ঝামেলা সংক্রান্ত কাজ শেষ হবার পরই তারা ঢাকায় ফেরেন, কিন্তু ঢাকা ফিরবার কিছুদিন পরই শরৎ ভাইয়ের দুই সম্পর্কের এক খালা তা জানতে পারেন উনি বিয়েতেও আসতে পারেননি, এমনকি তাড়াহুড়োর জন্য ওনাকে জানানোই হয়নি বিয়ের কথা। মামুনি আর মামুর এমন কাণ্ডে তারা বেশ রেগে যান, বলেন তাদের এবার ঈদ গ্রামে এসেই করতে হবে। মামুর এমন অবস্থায় মামুনি কিছুতেই গ্রামে যেতে পারবেন না, তাই বাধ্য হয়ে আমাকে আর শরৎ ভাইকেই পাঠিয়ে দেন তিনি। আজ চাঁদ রাত কালি, তাই হয়তো বা আকাশে এমন অপূর্ব রকমের চাঁদ উঠেছে। এমন সময় বাড়িতে দি আর আমি বসে বসে নানান গল্প করতাম, আর দি আমার হাতে মেহেদি পরিয়ে দিত। দি মেহেদি বেশ দিতে পারত, কিন্তু এই কাজে আমি ছিলাম কাঁচা বরাবরের মতো। এবারও দির ওই মেহেদি পরিয়ে দেবার কথা ছিল, কিন্তু কালের বিবর্তনে তার হলো কই। দি চলে গেল অদূরে। দির কথা আজ খুব বেশি মনে পড়ছে। মনের অজান্তেই নেত্রকোণে একরাশ জল জমে এলো। আশেপাশে নানান গাছ, সব গাছের নাম জানি না আমি। পাতার শাঁসা শব্দ, কারো পদধ্বনি শুনতে পেয়ে বুঝতে পারলাম কেউ একজন এদিকে এগিয়ে আসছে। একটা কিশোরী, বয়স হবে 14 কি 15-এর মাঝামাঝি। মাথার শুরু থেকে শেষ অবধি ছেয়ে আছে কালো কুচকুচে অলোক অক্ষিদয় প্রগাঢ় চাহনি। মেয়েটার মাঝে মায়া আছে বলতে হবে। তার মায়ায় যে একবার পড়বে তাকে যেন বহুবার সে মায়ায় আটকে যেতে হবে। সে যে বাধ্য। মেয়েটা লাবণ্যময় হাসি, তার সৌন্দর্যের সাথে মিল রেখেই হয়তোবা তার নাম রাখা হয়েছে চারু, যার মানে সুন্দর। চারু আমার পাশে এসে বসলো। পরনে সুতির সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া, ফিসফিসিয়ে কানে কানে বলল, ভাবি কখন যাবা বাড়িতে? ভাইয়েরটা চিন্তার শেষ নাই। তার বউ কোথায় কি করে তাও জানা নাই তার। সে কি অস্থির অবস্থা। বলে হু হু করে হেসে দিল চারু। আমি হালকা লজ্জা পেলাম। নিঃশব্দে হেসে চারুর মাথায় গাঁটটা মেরে বলে উঠলাম, ও হো পেকেছ অনেক। তা তোমার দাদিকে বলবো নাকি চারুর জন্য পাত্র খুঁজতে? বেশ পাকা পাকা কথা বলো তুমি। চারু লজ্জা পেল খানিকটা। বলল, ধুর কি যে বলো না তুমি। আমি মস্করা করে বললাম, মেয়ে লজ্জাও পায় দেখছি, আর ভাবিকে লজ্জা দেবার বেলা দুবারও ভাবে না। চারু হাসলো, বলল, মেহেদি শুকিয়েছে ভাবি? চারুই দিয়েছে মেহেদি। গ্রামের মেয়ে হলেও নানান কাজে পারদর্শী সে। বয়স অনুযায়ী গুণগুলো অনেক বেশি। আমি ওর দিকে তাকালাম, বললাম, শুকিয়েছে। চারু আমাকে তাড়া দিল, বলল, শোনো ভাবি, একটা কথা কই, রাত বিরাতে একা একা এমনি বসে থাকবা না। এমনিতে তুমি সুন্দর মানুষ, তার উপরে নতুন বউ। নতুন বউদের অনেক বিপদ থাকে, আর গ্রাম হলে তো কথাই নেই। আমি কৌতূহলে দৃষ্টিতে চারুর দিকে তাকালাম, বললাম, কি বিপদ? আর নতুন বউ হলেও কি মানুষ তো, তুমি বুঝবা না। এখন কওয়া যাইব না, আগে ঘরে চলো, তারপর কইতাছি। হাতও ধুইতে হইব একা একা কলপারে আর পুকুর পারে। তোমার যাওয়া নিষেধ, দাদি আমারে বইলা দিছে তোমার খেয়াল রাখতে। বলে মাচা থেকে উঠে দাঁড়ালো চারু। হাঁটা শুরু করলো সে। আমিও হাঁটতে লাগলাম ওর পেছন পেছন। বাড়ি থেকে 2 কদম দূরে কলপার, চাপকলে কল চাপছে চারু। মাটির ভিতরে ঠান্ডা পানি দিয়ে হাত ধুচ্ছি আমি। বর্ণহীন পানিগুলো মেহেদির সংস্পর্শে এসে লাল বর্ণ ধারণ করেছে। দুজনে মিলে হাত মুখ ধুয়ে নিয়ে ঘরের দিকে হাঁটা লাগালাম আমরা। টিনের দোচালা ঘর, উপরের ঘরে থাকতে দেওয়া হয়েছে আমাকে আর শরৎ ভাইকে। নিচের ঘরগুলোতে থাকবেন তারা। আমাদের পাশের ঘরেই থাকে চারু, আর তার জন্য ছোট্ট একটা ঘর বরাদ্দকৃত রয়েছে। এক পাশে দুজনে শোয়ার মতো একটা কাঠের খাট, এর পাশে 2টো চেয়ার, সাথে একটা পড়ার টেবিল। চারু এবার বোধহয় নিউটনে পড়ছে। পড়াশোনা মোটামুটি ভালো সে, তাই তার দাদিও পড়াচ্ছে তাকে। অথচ ওর সাথে কত বান্ধবীদের বিয়ে হয়ে গিয়েছে, এখনও হচ্ছে। কেউ কেউ ওর মতোই পড়ছে। কাঠের জানালা ভেদ করে শরৎ ভাইকে বাড়ির পেছন দিকটা দেখতে পেলাম আমি। হাতে ফোন নিয়ে নেটওয়ার্ক পাওয়ার জন্য চেষ্টা করছেন তিনি। ওনার হাত ওপর নিচ করার দৃশ্য দেখে আমি আর চারু একসাথে হেসে উঠলাম। আমাদের হাসির শব্দ শুনে পেছন ফিরে তাকালেন শরৎ ভাই। কোমরে হাত রেখে ইশারায় বললেন, ওপর এসে
তোদের দুটোকে দেখে নিচ্ছি আমি মুখ বাঁকিয়ে তাকে ব্যঙ্গ করলাম, হাসলাম। শরৎ ভাই ফের পেছন ফিরে নেটওয়ার্ক খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি মাথা নেড়ে হাসতে হাসতে বিছানার ওপর গিয়ে বসলাম। চারুকে বললাম, তখন বললে না নতুন বউদের কি বিপদ টিপদ হয়, তা শুনি কেমন বিপদ? চারু তার হাসি মুখটাকে গম্ভীর করে নিল। সাথে সাথে খাটের পাশে চেয়ারের ওপর বসে বলল, আমারে দাদি বলছিল নতুন বউদের উপর আলকা বাতাস লাগে বেশি, মানে বদনজর খারাপ জিনদের নজর থাকে বেশি, আর যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই। আমাদের গ্রামে অনেকে এই কথা কইতো। আমাদের পাশের বাড়িটা দেখলা না, ওই যে বিল্ডিং ঘরটা, ওই বাড়ির ছোট ছেলে ভালো শিক্ষিত ছিল, বিয়েও করছিল শিক্ষিত বউ। প্রেমের বিয়ে ছিল বুঝলা, ভালোবাসার টানে শহরের মাইয়া শহর ছেড়ে গ্রামে আসা পড়ছিল। মেয়ে ছিল হেব্বি সুন্দর, পোলাও কম না। বিয়ের পর ওই বাড়ির খালায় তার পোলার বোরে বারবার ভালো কইরা বুঝাইয়া কইয়া দিছিল রাত বিরাইতে আর ভোর দুপুরে জানি ঘরতে বাহির না হয়। আর এমন সময় যদি কেউ ওরে ডাকে আর একলা যাইতে কয়, না যায় হোক যত চেনা। আসলে খারাপ জিনিসগুলো আত্মীয় স্বজনকে রূপ ধরে আসে, তো তাই আমারে দাদি পাহারায় রাখে কম বয়সের মাইয়াগো উপরেও নাকি হেগোর নজর থাকে। সে যাই হোক, তো ওই মাইয়া ছিল শহরের। গ্রামের মানুষের এমন যুক্তি ছাড়া কথা হিয়ের ভালো লাগে নাই। কথায় আছে না, মানুষ যা করতে বারণ করে তার প্রতি আমাকেও ঝোঁক আরও বেশি থাকে। হে মাইয়ারও তাই আসিল। বেশি বেশি কইরা সন্ধ্যায় রাইতে দুপুরে একা একা পাড়া বেড়াইতো। আমাকে বাড়ির পিছের বড়ই গাছটা দেখছো না, ওইটা কিন্তু অনেক পুরাতন। একদিন হলো কি, ওই মাইয়া দুপুরবেলা গোসল সাইরা ওই বড়ই গাছের নিচে গিয়া। চারু, শরৎ ভাইয়ের কথা শুনে চমকে উঠলাম আমরা দুজন। আমি খানিকটা কেঁপিয়ে উঠলাম। কি ভয়ানক কথাবার্তা! এমন কথা আমিও শুনতাম ছোটবেলা, আমার দিদা আমার মাকে বলতেন। আমি মনোযোগ সহকারে শুনতাম। চারুর মাঝে দিদার একটা আভাস পেয়েছিলাম আমি। ওর কথায় এতটাই মগ্ন ছিলাম যে শরৎ ভাই ডাকতেই ভয়ে লাফিয়ে উঠেছিলাম। চারু শরৎ ভাইয়ের দিকে তাকালো, বুকে থুথু দিয়ে বলল, ও মা গো, এমনি কেউ ডাকে? দেখতেছিলেন না জরুরি কথা কইতেছি। এর মধ্যে এমনি ডাকছেন, ভয় পাইছি না? শরৎ ভাই ভ্রুকুটি করে তাকালেন চারুর দিকে, ধমক দিয়ে বললেন, যা ঘরে যা, বাকি কথা কাল হবে, জরুরি কথা তার। ওনার ধমক শুনে চারু ভয় পেয়ে দ্রুত পায়ে চলে গেল তার ঘরে। নিশি রাত, বৃষ্টি পড়ছে মুষলধারে। টিনের চালে টিপ টিপ শব্দ। আমি শুয়ে আছি একপাশে। হুট করে ভয়ে শরৎ ভাইয়ের হাত চেপে ধরলাম আমি। বললাম, নিশি রাত, বৃষ্টি পড়ছে মুষলধারে। টিনের চালে বৃষ্টির পানির ফোঁটা পড়ছে, ফলস্বরূপ অন্যরকম একটা আওয়াজ হচ্ছে। ঠান্ডা আবহাওয়া। বিছানার একপাশে শুয়ে আছি আমি, অপর প্রান্তে শরৎ ভাই। তিনি ঘুমোননি, আপন মনে ফোন টিপে চলছেন। আমার মাথায় ঘুরছে ঘণ্টাখানেক আগে চারুর বলা সেই কথাগুলো। মনে অজানা ভয় কাজ করছে। হুট করে চারিপাশটা অন্ধকার হয়ে উঠল। মনের ভয়টা যেন আরও বেড়ে গেল। ছ্যাদ করে উঠল বুকটা। মুহূর্তে বিকট একটা শব্দ কানে এলো আমার, হয়তোবা বিদ্যুৎ চমকানোর শব্দ। আমি ভয় পেয়ে গেলাম। সামনে থাকা মানুষটি কে বা কী করছে এসব না ভেবে তাকে জড়িয়ে ধরে জোরে একটা চিৎকার করে উঠলাম আমি। মিনিট দুই এক বাদে আমি কিছু একটা ভাবলাম ভেবেই মনে দেখা দিল অজানা এক ভয়। হুট করে জড়িয়ে থাকা লোকটিকে ছেড়ে দিলাম আমি। ছিটকে গিয়ে পড়লাম বিছানার অপর প্রান্তে, শরৎ ভাইয়ের কাছ থেকে বেশ কিছুটা দূরে। সেটা অবশ্যই স্বেচ্ছায়। শরৎ ভাই অন্ধকারের মধ্যে তাকালেন আমার দিকে। চাঁদের আবছা আলোয় দুজনকেই দেখা যাচ্ছে। উনি ওনার ফোনের লাইটটা অন করলেন, তারপর সেটাকে বিছানার উপর রেখে দিয়ে বললেন, তোর কি জড়িয়ে ধরার মতো আর মানুষ নেই? আমার মতো একটা দুর্বল হৃদয়ের নরম মনের মানুষের ইজ্জত লুটে নেওয়ার ধান্দা চলছে, তাই না? আমি ওনার কথায় পুরো শকড। কী সব বলছেন উনি, আর কীভাবে বা বলছেন? আমি নিজের কানকে পর্যবেক্ষণ করতে আস্তে করে নিজের কানের উপর দুটো বাড়ি দিলাম। না, ঠিকই তো শুনতে পাচ্ছি সব, একদম পারফেক্ট। তাহলে উনি যে বললেন। আমি ওনার দিকে তাকালাম, বললাম, কিছু বলছেন শরৎ ভাই? বলছিলাম, আমাকে এভাবে হুট করে জড়িয়ে ধরলি কেন? আমি আমতা করে মিনমিনি সুরে বলে উঠলাম। ভয় করছিল শরৎ ভাই। শরৎ ভাই ভ্রুকুটি করে আমার দিকে তাকালেন, প্রশ্ন করলেন, কিসের জন্য ভয় করছিল? শরৎ ভাইয়ের কথাটা শোনা মাত্রই যেন কলিজার পানি সব শুকিয়ে গেল মুহূর্তেই। চারুর বলা কথাগুলো বারে বারে কানে বাজতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম আবার। শরৎ ভাই এবার একটু কাছে এলেন, আমার দিকে চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলে উঠলেন, এত ভয় পাবার কি আছে? মনে হচ্ছে যেন তোর সামনে ভূত বসে আছে। আমি কি ভূত? চারু যে বলল নতুন বউদের উপর জিনদের নজর বেশি থাকে। শরৎ ভাই আমার মাথায় গাঁটটা মেরে বলে উঠলেন, তুই নতুন বউ? আমি নতুন বউ না? আহারে আমার টুকটুকি নতুন বউ রে, বিয়ের 3-4 মাস পার হয়ে গেছে আর উনি নাকি নতুন বউ। চুপচাপ ঘুমা, আর একটা চিৎকার করলে ওই বড় গাছের সাথে তোকে বেঁধে দিয়ে আসবো আমি। আমাকে এক প্রকার শাসিয়ে কথাগুলো বললেন উনি। অতঃপর কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন ওনার মতো। আমি একই স্থানে স্থিরভাবে বসে রইলাম। ভয়ে গা ছমছম করছে আমার। চারু মেয়েটা কি ভয় দেখালো?
ওকে তো কাল দেখে নেব আমি। এভাবে ভয় দেখাবার কোনো মানে হয়? আচমকা শরৎ ভাই বললেন। ওই ঘুমাতেই সারা রাত জেগে দুনিয়ার সব জল্পনা কল্পনা করে ফেলছে। কথাগুলো ধমকের সুরে শুনে হালকা কেঁপে উঠলাম আমি। আরও চোখে ওনার দিকে তাকিয়ে বিছানার উপর ধপ করে শুয়ে পড়লাম। কখন যে গভীর ঘুমে তলিয়ে পড়লাম নিজেও জানি না। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। এই সময়টাতে সকলে সবার দুঃখ কষ্ট ভুলে গিয়ে যে যার যার মতো ঈদের আনন্দে মেতে ওঠে। ধনী গরিব নির্বিশেষে একসঙ্গে এই উৎসবে মেতে ওঠে। মুসলিম সম্প্রদায়ের প্রতিটি মানুষের কাছে ভালোবাসার আরেক নাম ঈদ। আমার ঘুম ভাঙল চারুর ডাকে। ঘুম থেকে উঠে দেখলাম পাশে শরৎ ভাই নেই। তিনি বরাবরই কাজে খুব দ্রুত। আমি ঘুম থেকে উঠে বিছানায় বসে হাই তুলতে লাগলাম। এরপর সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলাম চারু কিছু নর্মাল কাপড় চোপড় নিয়ে কোথায় যেন যাচ্ছে। আমি দাঁত ব্রাশ করতে করতে ওকে বললাম, এ চারু কই যাও তুমি? চারু কাপড় গোছাতে গোছাতে বলল, আরে পুকুর পাড়ে যাইতেছি ভাবি, ওখানে তো এখন অনেকে আসবো। উফ, এই দিনটাতে যা মজা হয় না, একসাথে সবাই কি মজা করে। তুমি যাইবে আমার সাথে? আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বললাম, আমি যাব? আমি তো সাঁতার জানি না। চারু হেসে বলল, ধুর, সাঁতার না জানে কি হবে, তুমি সিঁড়ির উপর বসে বসে দেখবা, আমরা সকলে আনন্দ করব। আমি চারুর কানে ফিসফিস করে বললাম, এত ছেলেদের সামনে কেমনে গোসল করবা তোমরা, কেমনে আনন্দ করবা? আরে ওদের জন্য তো অন্য পুকুর। আমি চারুকে জিজ্ঞেস করলাম, তোমার শরৎ ভাই কই গো? শরৎ ভাই? সে তো সেই কখন ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়তে ঈদগাহে চলে গেছে। দাদি আর কাকেও রান্নার কাজে লেগে পড়ছে। আমি তো ঘর দোর গুছিয়ে মাত্র গোসল করতে যাব। দাদি তোমাকে বলছে কলপারে গোসল করে নিতে। তুমি চলো পুকুরের দিকে, আমার গোসল শেষ হলে একসাথে চলে আসবো কেমন? আমি বললাম, আচ্ছা চলো যাওয়া যাক। চারুদের গ্রামটা অনেক সুন্দর, চারিপাশে অনেক গাছগাছালি। এক পাশ দিয়ে নদী বয়ে চলছে। নদীতে জেলেদের মাছ ধরার জন্য বাঁশ দিয়ে যেন কেমন একটা জিনিস তৈরি করা থাকে, সেটাতে উঠেই মূলত তারা মাছ ধরে। আমরা বাড়ি থেকে কিছুটা দূরের কিছুটা পথ ধরে হাঁটতে লাগলাম। চারুর পেট ভর্তি কথা, মুক্ত নয় যেন এক FM রেডিও। গোসল শেষে আমরা ঘরে চলে এলাম। চারুর সাথে চলে গেলাম রান্নাঘরের দিকে। চারুর বাড়িতে চারুর দাদি, কাকি, চাচা আর এক চাচাতো বোন আর এক চাচাতো ভাই রয়েছে। চাচাতো ভাইয়ের বিয়ের কথা চলছে। চারুর বাবা মা নেই। মেয়েটা এতিম। চারুকে জন্ম দেওয়ার সময় তার মা গত হয়েছেন। চারুর বাবা চারুকে সেই সময় থেকেই দেখতে পারতেন না। চারুর জন্মের কয়েক বছর পর উনি হুট করে যেন কোথায় চলে যান। এরপর আর ওনার খোঁজ পাওয়া যায়নি। চারুকে বর্তমানে লালন পালন করছেন তার দাদি। ওনার কথাবার্তা শুনে বোঝা যায় চারুকে ঠিক কতটা ভালোবাসেন তিনি। মাটির চুলোর রান্না চলছে। গরমের ভীষণ উত্তাপে সকলে ঘেমে চলছেন। চারু আমার ঘরে এসে বিছানার উপর বসে নানান গল্প করছে। হুট করে রান্নাঘর থেকে ওনার ডাক এলো, এই চারু রান্নাঘরের দিকে আয়। সারাক্ষণ খালি গল্প, টই করে ঘুরে বেড়ায় মেয়েটা। বলি, খাওয়া পড়া তো সব করছিস আমাদের ওপর, কাজ কাম কিছু তো কর। ধামরা মেয়ে, কত বড় হয়েছে, কি ঢং তার, পড়াশোনা করবে। তার বয়সের মেয়ের এখন সংসার করছে, তার আর তার দাদির কত ঢং। চারুর কণ্ঠ শুনতে পেলাম আমি। এমন করে বলো কেন কাকি? প্রতিদিন তোমার এত ঘ্যানঘ্যানানি ভালো লাগে না আমার। দাদি এখন ঘরে নাই আর তোমার ঘ্যানঘ্যানানি শুরু হয়েছে। চারুর কাকি জোর গলায় বলে উঠলেন, নবাবজাদি, মাটারে তো খাইলি, এখন দাদিরেও খাবি? বাপটাও ছেড়ে চলে গেছে, এখন তোর দাদিটারে খাবি? ঘর সংসার না করে এই বয়সে পড়াশোনার ভীমৃতি হয়েছে তোর। ব্যারিস্টার হবি তুই? দেখমু আমি তোর এই পড়াশোনা কত দূর চলে। চারু রান্নাঘর থেকে দৌড়ে ওর ঘরে চলে গেল। ওকে স্পষ্ট কাঁদতে দেখেছি আমি। চারুর ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম